This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে খবর টবর দেখে ঘুমোতে যাবেন, আপনাদের বেশি অযথা টেনশন দিতে চাই না, কিন্তু এই খবরটা আপনাদের না জানিয়ে পারছি না। তার কারণ আমাদের ঘরের পাশেই জঙ্গি নেটওয়ার্ক তৈরির চেষ্টা হচ্ছে এবং অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন তাওহিদুল ইলাইয়া। এই বাংলাদেশি জঙ্গি সংগঠন এপারে মুর্শিদাবাদে একটা জঙ্গি সংগঠন যাদের নাম জাহা ইন্ডিয়া, তাদের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গকে এবং ভারতকে অশান্ত করতে চাইছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের জামাত উল মুজাহিদিন। অর্থাৎ এই যে এতগুলো জঙ্গি নেটওয়ার্ক, তারা সবাই মিলে কি করে পশ্চিমবঙ্গ তথা ভারতকে অশান্ত করা যায় এবং এই দেশে একের পর এক নাশকতা চালানো যায় তার চেষ্টা চালাচ্ছে। সুতরাং আমাকে, আপনাকে, সবাইকেই কিন্তু সাবধান থাকতে হবে এবং পাড়া প্রতিবেশীদের ওপর একটুখানি কোথাও নজর রাখতেই হবে। শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। কেঁচো খুঁড়তে জঙ্গি, আর সেই জঙ্গি গোষ্ঠীর নাম জাহা ইন্ডিয়া। মুর্শিদাবাদের মাটিতে জন্ম, পুষ্ট বাংলাদেশের জল হাওয়ায়, অন্তত সেটাই দাবি করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জাহা ইন্ডিয়া সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই এক জেএমবি নেতার বৈঠক হয়েছে। ওই জেএমবি নেতা জাহা ইন্ডিয়ার শীর্ষ নেতা ও সদস্যদের প্রশিক্ষণও দিয়েছে। আর এক বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী তাওহিদুল ইলাইয়াও দিয়েছে উস্কানি। ভারতে শাখা খুলতে জাহা ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া তাওহিদুল নেতাদের। ৩রা জানুয়ারি লালগোলার খামারপাড়ায় বসেছিল মগজ ধোলাইয়ের আসর। বৈঠকের মূল আলোচ্য বিষয় যেমন তাওহিদুল ইলাইয়া নামক জঙ্গি সংগঠনটি ভারতে কীভাবে জাল বিস্তার করবে সেই নিয়ে আলোচনা করা। একই সঙ্গে তাদের আলোচনা বেশ কিছুটা এগিয়েছিল বলেও তদন্তকারীরা বা গোয়েন্দারা জানতে পেরেছে। কেন লালগোলা? কারণ ভৌগোলিক সুবিধা, কাছেই বাংলাদেশ সীমান্ত, বিপদ বুঝলে পালানোর চেষ্টা করা যাবে। এটা মাথায় রেখেই লালগোলায় মজলিস বসিয়েছিল জাহা ইন্ডিয়া। কারা ছিল সেই আসরে? কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন মুর্শিদাবাদে জাহা ইন্ডিয়ার বেশ কিছু সদস্য তো ছিল পিএফআই ও জেএমবি মেম্বাররাও। এছাড়াও স্থানীয় 2 সংখ্যালঘু ধর্ম প্রচারকও নাকি ছিল সেই বৈঠকে। দেখার রাজ্যর তরফ থেকে এই বৈঠকগুলির বিষয়ে জানার পর তারা কি ব্যবস্থা নেয়, রাজ্যের গোয়েন্দারা কি ব্যবস্থা নেয় এই জাহা ইন্ডিয়ার বিরুদ্ধে, বা আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা। কারণ এখনও পর্যন্ত এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু তাদের কার্যকলাপ যেভাবে এগোচ্ছে, বারবার গোয়েন্দাদের রিপোর্ট, রাজ্যের গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে স্পষ্টত দেখা যাচ্ছে যে জাহা ইন্ডিয়াদের যে কার্যকলাপ সেটা সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে হাতে হাত মিলিয়ে। ভারতে কিভাবে কাজ করবে নয়া জঙ্গি গ্রুপ, তার ছক পাকা হয়ে গিয়েছিল লালগোলার বৈঠকে। জাহা ইন্ডিয়াকে আড়াল থেকে কিভাবে সাহায্য করবে জেএমবি বা তাওহিদুল জঙ্গিরা, সেই পরিকল্পনাও হয়েছিল সবিস্তারে। ঠিক হয়, ভারত জুড়ে ছড়িয়ে যাবে জাহা ইন্ডিয়ার সদস্যরা। 5টা আলাদা আলাদা দলে ভাগ হয়ে চলবে কাজ। ভারত জুড়ে যারা জঙ্গি জাল ছড়াবে বলে ঠিক করেছিল, তাদের শিকড় কোথায়? এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদে। বাংলাকে কেন বারবার নিরাপদ আশ্রয় মনে করছে জঙ্গিরা? যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। এটা সাধারণ মানুষ আশ্রয় দেয় না, জঙ্গিদের আশ্রয় তৃণমূলের নেতারা দেয়। এটা জনগণের উদ্দেশ্যে না বলে, টিভিতে না বলে, যখন আপনার পার্টির মিটিং হবে আপনি তখন বলুন না, তাহলেই কাজ হবে। সে তো বক্তৃকাণ্ডের পরে তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র কারখানা থাকবে না, তারপরে তো অস্ত্র কারখানা আছে। তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র থাকবে না, তারপর তো তৃণমূলকে খুন করছে অস্ত্র বার করে নিয়ে। তিনি বলেছিলেন কোনো বেআইনি বোমা কারখানা থাকবে না। তো পুলিশকে তো সব বলেছিলেন, আরে হাতিকে 2 দাঁত, খানে কে এক দিখানে কে অরেক। এগুলো মমতা যেটা বলেন ওটা বলার জন্য বলেন, করার জন্য অন্য কাজ করেন। নেতারা গা গরম করছেন, গোয়েন্দারা যা বলছেন তাতে তো সাধারণ মানুষের চিন্তা বাড়ার কথা। জানুয়ারির প্রথম সপ্তাহে ঝাড়খণ্ডে প্রশিক্ষণ শিবির। পাকুড়ের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত বাংলাদেশের জেএমবি নেতা। সাতক্ষীরার বাসিন্দা এই জেএমবি নেতা জানুয়ারির 6 তারিখ প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ হয় 15 জন সদস্যের। সংগঠনের 6 নেতা ছিলেন সেই শিবিরে। সংগঠনের অর্থ পশ্চিম এশিয়া থেকে আসছে। তেল আর মাদকের টাকা, হিসেব নেই এত টাকা। সেই টাকা ভারত বিরোধী জঙ্গিদের পিছনে ঢালা হচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গিদের ট্রেনিং দিতে আসছে জেএমবি। সেই জেএমবি যাদের গোপন ডেরা ছিল খাগড়াগড়ে, ঘটেছিল বিস্ফোরণ। সেই জেএমবির নেতারা এদেশে আসছে, চুপিসারে চলেও যাচ্ছে। নেতারা বিএসএফ না পুলিশের দোষ তা নিয়ে চুলচেরা তর্ক করছেন। দেশের নিরাপত্তা, সস্তা রাজনীতির কারণে
তাতে কোনো আপোষ হচ্ছে না তো? অর্ঘর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা। সীমান্তে টেনশনের আবহেই রহস্যজনক বাংকারের সন্ধান পাওয়া গেল। কোথায়? কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গি সীমান্তে, ভারত ভূখণ্ডে। এটাই চিন্তার কারণ, ভারতের ভূখণ্ডে কারা বাংকার বানালো? বিএসএফ যথেষ্ট ধন্দে পড়ে গিয়েছে এই বাংকার ঘিরে। এই বাংকারে কি অস্ত্র মজুত রাখা হতো? তিনটে বাংকার, ওপরে ঘর, নিচে বাংকার, নাকি চোরাচালানের সামগ্রী? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন, কারণ সামনেই প্রজাতন্ত্র দিবস, সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। ভারত বাংলাদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে। ইনফ্যাক্ট আমরা বলি UADP-র মতো, যে মোটামুটি UADP এর ভেতরে যে কত রকম জাল আপনি দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সব জায়গাতে আপনি পাবেন। তো জায়গাগুলো পোরাস বর্ডার অরক্ষিত ছিল। এখন দেখা যাক, এখন কেন্দ্রীয় সরকার কিছু করছে। এটা বেসিক্যালি এগুলো ব্যবহার হতো চোরাচালানকারী, তারপর পরে ধীরে হয়েছে অনুপ্রবেশ, আর এখন সন্ত্রাসবাদীদের ঢোকাচ্ছে। এগুলো খুবই চিন্তার বিষয় নিঃসন্দেহে। মালদার মানিকচকে একটি ক্লাবের ভলিবল টুর্নামেন্টে কাণ্ড কারখানা দেখে আজকে রাজ্যবাসী তাজ্জব। একটি ক্লাবে, যার নাম টিপটপ, স্কুলের মাঠে তাদের ভলিবল টুর্নামেন্ট ছিল কাল রাতে। সেখানে 4 জন ওই ক্লাবেরই সদস্য বলে মনে করা হচ্ছে, তারা নবাবী কায়দায় 0-4 রাউন্ড গুলি চালান এসা বড় বড় বন্দুক থেকে। অদ্ভুত ব্যাপার, সেখানে কচিকাচারা উপস্থিত, সেখানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত, জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ সেখানে উপস্থিত, যিনি শাসক দলের নেতা স্বাভাবিকভাবেই, এবং সেখানে আরও এক তৃণমূল নেতা উপস্থিত। সবাইকে চমকে দিয়ে 4 রাউন্ড ওপরে শূন্যে গুলি চালিয়ে দিলেন ওই 4 জন। তাদের যুক্তি কি না ওই বন্দুকগুলো নাকি লাইসেন্স প্রাপ্ত। প্রশ্ন হচ্ছে, লাইসেন্স থাকলেই কি যখন তখন যেখানে সেখানে এভাবে অকারণে গুলি চালিয়ে দেওয়া যায়? দুর্ঘটনার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই যে নবাবী কায়দায় গুলি চালানো, এ সংস্কৃতি তো আমাদের বাংলায় আগে ছিল না। কথায় কথায় ছুটছে গুলি, খেলার ছলে চলছে গুলি, বুলেট রাত চলছে মালদায়। এই ছবি মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের। টিপটপ নামে স্থানীয় এক ক্লাবের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো 4 রাউন্ড গুলি চালিয়ে। দৃশ্যটা ভালো করে খেয়াল করুন, ভলিবল কোর্টের চারপাশে ভিড়ে ঠাসা, তার মধ্যেই পরপর গুলি চালাচ্ছেন উদ্যোক্তারা। তখন অনুষ্ঠানে কে উপস্থিত? স্থানীয় সূত্রে খবর, মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জামাই ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নূরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি ফয়াজ আহমেদ খান এবং মানিকচক থানার আধিকারিকরা। তাদের সামনেই অবাধে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো, অথচ কেউ কিছুই বললেন না। ওরা প্রতি বছর নাকি এটা ফাটায়, তো এবার এটা তো অন্যায় হয়েছে। অ্যাকচুয়ালি পারমিশন ছাড়া তো ফাটাতে পারে না, যতই লাইসেন্স থাক। এবার আমি তো জানতাম না, তো আমি ওদের বলেছিলাম আগেই যে যা কিছু করবো পারমিশন নিয়ে। ওরা করেছে, ক্লাবের সদস্যরা তো ওদেরই লাইসেন্স প্রাপ্ত গান। আমরা গেছিলাম একবার করতে, আমরা অনেকেই গেছিল, অনেক লিডারই গেছিল। আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের কাদের বন্দুক ছিল সেটা নিয়েছে, ওরা খেলাটাকে ওইভাবে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি সাহেবের পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। বিধায়কের মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, মাত্র কয়েকদিন আগে তার দলেরই জেলা সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে কালিয়াচকে গুলি চলল, তার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকেই ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। আর এত কিছুর পরেও ভিড়ে ঠাসা মাঠের মধ্যে গুলি চালানোর দুঃসাহস হলো কি করে? এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে, তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করেই করছে। ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। প্রবল বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই,
বন্দুকগুলির লাইসেন্স ছিল। হইচই শুরু হতে সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে, কিন্তু তাতে প্রশ্ন ওঠা থামছে না। পুলিশের সামনেই তো ঘটনা ঘটেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সেখানে ছিল এবং সেখানে তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। আমি মনে করি TV9 বাংলা খবর করার পরে তাদের হুঁশ ফিরেছে, তারা তৎপরতা শুরু করেছে। এই একই ঘটনা মালদা জেলায় এই সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সবটাই হয়ে যাওয়ার পরে পুলিশ তৎপর হয়েছে। দুলাল সরকার খুনের পরে খোদ মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু দিনের শেষে শাসক দলেরই নেতা নেত্রীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে যদি এভাবে প্রকাশ্যে গুলি চলে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন তোলা অযৌক্তিক? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। গত বছর বলেছিলেন, গতকাল আবারও স্মরণ করিয়ে দিলেন। জঙ্গল কেটে যেভাবে একের পর এক বেআইনি রিসর্ট তৈরি হচ্ছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু কেউ যেন শুনেও শুনছে না তার এই ধমক, তার এই বার্তা। মুখ্যমন্ত্রীর আবার এই ধমকের পর টনক কি নড়ল? সেই উত্তর খুঁজতে TV9 বাংলার প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন একেবারে হটস্পটে। পরিবেশ আইনকে তুড়ি মেরে উড়িয়েই উত্তরবঙ্গের বুকে চলছে বেআইনি রিসর্ট তৈরির কাজ। লাটাগুড়ি চালসায় অন্তত এমন ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। ডুয়ার্সের চালসা এলাকায়, যেটা টিয়া বন নামে পরিচিত, তবে বর্তমানে সেখানে বন রয়ে গেছে, কিন্তু টিয়া পাখি আর আসে না। ঠিক আমার বাঁদিকে জঙ্গল, এবং সেই জঙ্গলের একেবারে ঢিলছোড়া দূরত্ব, এই জাতীয় সড়ক থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে তৈরি হয়েছে অট্টালিকা, এবং এখনও কাজ চলছে। এবং প্রশ্ন উঠছে কিভাবে এই অবৈধ নির্মাণগুলি হচ্ছে। বিনা পারমিশনে অনেক ফরেস্ট এরিয়াগুলোতে নতুন নতুন কটেজগুলো, নতুন নতুন বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে। কিভাবে এই ফরেস্ট এরিয়াতে এই রিসোর্টগুলো পারমিশন পাচ্ছে? চিলাপাতার জঙ্গল সংলগ্ন এলাকায় আবার হোমস্টের নাম হারিয়ে চলছে রিসর্টের ব্যবসা। আদিবাসী সম্প্রদায়ের যে জায়গা, সেই জায়গাগুলোতে লিজে নিয়ে কোথাও, আবার কোথাও তাদেরকে পার্টনারশিপে নিয়ে তৈরি হয়েছে কিন্তু এই সমস্ত রিসর্ট বা হোমস্টের আদলে আসলে কিন্তু চলছে রিসর্টের ব্যবসা। বড় বড় লোক জমিন কিনেছেন, তারা রিসর্ট করছে। রিসর্ট কিন্তু হোমস্টের নাম দিয়েছে, তো ফরেস্টের ভিতরে তো এরকম হয় না। ডুয়ার্সে বেআইনি রিসর্টের বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম মেটলির বিডিওকে। যেহেতু বড় পারমিশন জেলা পরিষদের এন থেকে নেওয়া হয়, আমরা জিজ্ঞাসা করেছি, ওনাদেরকে কোয়ারি করেছি যে ওরকম কোনো পারমিশন এই এলাকায় দেওয়া হয়েছে কিনা, সেটা আমরা কোয়ারি জানিয়েছি। এবার সেটা আমরা রিপ্লাই পেলে আমরা জানতে পারবো যে আদৌ কোনো পারমিশন নেওয়া আছে নাকি পুরোপুরি ইলিগাল। জঙ্গলের গা ঘেঁষে এভাবে রিসর্ট তৈরি করা যায় না, তাহলে কিভাবে একের পর এক অট্টালিকা, ইমারত গড়ে উঠছে জঙ্গলের গা ঘেঁষে? নষ্ট হচ্ছে পরিবেশ, এমনকি হাতিদের যে করিডোর রয়েছে তাও প্রভাবিত হচ্ছে বলে ওই দাবি তুলেছে পরিবেশ প্রেমীরা। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পরে বন দপ্তর কী ধরনের পদক্ষেপ নেয়। রনি চৌধুরী ও সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর ধমকে কাজ হয়েছিল। উত্তরবঙ্গে যতগুলো বেআইনি রিসর্ট তৈরি হয়েছে কিংবা জমি মাফিয়াদের বিরুদ্ধে একেবারে অ্যাকশনে নেমেছিল পুলিশ। বেশ কিছু রিসর্ট বন্ধও করে দেওয়া হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার জেকে সেই পর্যটনের মরশুম আসছে। আর পর্যটনের মরশুম আসার পাশাপাশি বেআইনি রিসর্টগুলো আবার মাথাচাড়া দিচ্ছে। শেষমেশ বাধ্য হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন। উত্তরবঙ্গে বেআইনি রিসর্টের রমরমা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শিলিগুড়ির মেয়র। পরিবেশ আদালতের নির্দেশকে থোড়াই কি আর? উত্তরবঙ্গের জঙ্গলে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। কোচবিহার থেকে জলপাইগুড়ি সর্বত্র একই ছবি। লাটাগুড়ি, চালসা, চিলাপাতার জঙ্গলে বেআইনি রিসর্টের রমরমা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, বিষয়টি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নজরে আনতে বাধ্য হন শিলিগুড়ির মেয়র। জঙ্গল ঘিরে না দিতে অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, এটা একটু যদি কে করছে এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে। জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে।
মেয়রের কথা শুনেই অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। স্থানীয় পঞ্চায়েত সমিতির কাছে রিপোর্ট তলব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও জঙ্গল সাফ করে কিভাবে গজিয়ে উঠছে বেআইনি রিসর্ট, এই প্রশ্ন তুলতেই সরব বিরোধীরা। জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে। এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি। প্রকৃতিকে কিভাবে বেচে দেওয়া যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, সেটা মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন। জঙ্গল কেটে রিসর্ট তৈরি করা, অর্থাৎ যা করা যাবে না তার সবকিছুই উত্তরবঙ্গে হচ্ছে। গত বছর নবান্নের প্রশাসনিক বৈঠকে সরকারি জমি দখল নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়িতে সক্রিয় জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। এরপরই অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ। শুরু হয়েছিল ধরপাকড়। গ্রেফতার হন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক, তৃণমূল পরিচালিত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি এবং তৃণমূলের কার্যকরী সভাপতি গৌতম গোস্বামী। পুলিশের অভিযানে গজলডোবা সহ বিভিন্ন এলাকায় অভিযান হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক রিসর্ট, কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। কদিন সব চুপচাপ থাকলেও ফের সবুজের মাঝে মাথাচাড়া দিচ্ছে কংক্রিটের জঙ্গল। বৃহস্পতিবার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন মেয়র বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে বনাঞ্চলের আইনকে মেনে যতটুকু পারমিসিবল হাইট তার বেশি যেন না হয়। তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বেআইনি রিসর্টগুলির বিরুদ্ধে কবে অভিযানে নামবে প্রশাসন? নাকি বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর? রিপোর্ট TV9 বাংলা। রাজ্য সরকারের পর সিবিআই। সঞ্জয় রায়, তিলোত্তমার ধর্ষক খুনির ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে তারাও। কিন্তু অনেকের মনে এখন অবধি প্রশ্ন যে সঞ্জয় কি একাই দোষী? আর এই নিয়ে TV9 বাংলায় সংশয় প্রকাশ করেছেন পরিচালক অপর্ণা সেন। দেখুন, সঞ্জয়কে নিম্ন আদালত সাজা শুনিয়েছে, আর এ নিয়ে উচ্চ আদালতে ইতিমধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে। কিন্তু জাস্টিস কি মিলল তা নিয়ে এখনো সংশয়, ধোঁয়াশার মধ্যে অনেকের মতেই শেষ হইয়াও হইল না শেষ। আমি সত্যি সত্যি বলছি, আমার নিজের মনে হয় না যে ওই একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলায় একা সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে মৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজ্য সরকারের পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা। যদিও তিলোত্তমার পরিবার মনে করে সঞ্জয় একা দোষী নয়, এই তত্ত্বের সঙ্গে সহমত অপর্ণা সেনের মতো বিদ্যজ্জনক। সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা তার উপরে আমার আস্থা আছে কিনা সেটা অন্য কথা। সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক, মৃত্যু এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনোদিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। তিলোত্তমা কাণ্ডে পথে নেমেছিলেন অপর্ণা সেন, সরব হয়েছিলেন তদন্ত প্রক্রিয়া নিয়ে। এবার সঞ্জয় সাজা ঘোষণার পরে সে একাই দোষী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করায় শাসক বিরোধী দুপক্ষেরই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী পরিচালককে। সিবিআইকে গিয়ে বলুন আপনি কি মনে করেন এবং তার সঙ্গে আপনার কি তথ্য প্রমাণ আছে। তা আপনারা তদন্তে তখন কোঅপারেট করেননি কেন? যখন আপনারা বলতে চাননি কেন যে আমরাও সাক্ষী দিতে চাই? আমাদের এ ব্যাপারে প্রবল জ্ঞান আছে। অপর্ণা সেন বাংলার মানুষের চোখে ভাতাজীবী। আগে বুদ্ধিজীবী ছিলেন, এখন ভাতাজীবী হয়ে গেছেন। এদের কথার উত্তর আমি দেব। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন তিলোত্তমার ধর্ষক ও খুনি সঞ্জয়ের আজীবন কারাবাসের সাজা ঘোষণার পরে নির্দেশনামায় একই সঙ্গে আরজিকর কর্তৃপক্ষ, পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর ভূমিকায় একাধিক গাফিলতি ও গলদের কথা উল্লেখ করেন বিচারক। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্র ও রাজ্যে তদন্তকারীদের ভূমিকা নিয়ে
ফের প্রশ্ন তুলেছে তিলোত্তমার পরিবার। শিয়ালদা কোর্টের যে রায়ের কপি আমাদের হাতে এখন এসেছে, যেটুকু যতটা পড়ে বুঝতে পেরেছি, তার জন্য উনি মার্ক করে দিয়েছেন যে এর পেছনে অনেক বড় চক্র আছে। সিবিআই কোনো কাজ করছে না, রাজ্য পুলিশ কোনো কাজ করেনি। রাজ্য পুলিশের যে ভূমিকা এবং পুলিশের সিবিআইয়ের ভূমিকা একই লাইনে ক্যাটাগরিতে আমি দাঁড় করাতে বাধ্য হচ্ছি। এই প্রেক্ষাপটে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে সিবিআই এবং রাজ্য সরকার দুপক্ষই হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তথ্য প্রমাণ লোপাট যা করার তো পুলিশ, কলকাতার পুলিশ করেই দিয়েছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার কাহিনীটাকে সিবিআই মেনে নিল, এইটাই দুর্ভাগ্যের। সিবিআই দিল্লিওয়ালাদের কথায় মমতা ব্যানার্জিকে খুশি রাখতে চেয়েছে। এখন বুঝে গেছে যেটা খুব বিপজ্জনক কাজ হয়েছে, কারণ তদন্তটাই একেবারে ছেলে মানুষে করা হয়েছে। ছ্যাবলামো শব্দটা বললে কি অন্যায় বলা হবে? ছ্যাবলামো করা হয়েছে। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্য সরকার এবং সিবিআই হাইকোর্টে গেছে। সেই মামলার জল কোন দিকে গড়ায়, সুপ্রিম কোর্টে আগামী দিনে কি হয় সেদিকেই নজর সব মহলে। শ্রাবন্তী সাহা, সৌরভ দত্ত রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের কর্মসূচি আর কিছু থাক না থাক, একটা বিষয় মাস্ট, কি বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের জন্মলগ্ন থেকে শুরু করে এই যে এত বছর তৃণমূলের শাসনকাল, সেখানে কোথাও কিন্তু এটার অন্যথা হতে দেখা যায়নি। মানে একটা কর্মসূচি হচ্ছে তৃণমূলের, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, কিন্তু সেটাই তো এখন হতে দেখা যাচ্ছে। সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি, আর সেখানে যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে সেখানে তো কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। শুক্রবার 24শে জানুয়ারি বিকেল 5টা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল পেজে গেলে কি দেখতে পেতেন? রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের প্রচার, সেখানে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের কয়েকটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি বা উল্লেখ নেই। 9 বছরের আলতাফ হোসেন ঘরামির কনজেনিটাল কার্ডিয়াক অ্যানোমালি হয়েছে। জীবনদায়ী অস্ত্রোপচারের পর আলতাফের সঙ্গে গিয়ে দেখা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক নিজেও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়মিত সেবাশ্রয়ের ভিডিও শেয়ার করে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অঘোষিত 2 নম্বর ব্যক্তিত্ব। তার কর্মসূচির প্রচার তো গুরুত্ব দিয়েই হবে, কিন্তু তার কর্মসূচি কি রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না? ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। বিরোধী দল বিজেপিও কি তেমনটাই মনে করে? নিশ্চয়ই নয়। তারা তো চাইবে সেবাশ্রয় নামক সাগর মন্থনটা চলুক। তাতে যদি ডায়মন্ড হারবার লোকসভা এবং তার অধীনে কয়েকটি বিধানসভায় অমৃত ওঠে, তাহলে সেবাশ্রয়কে হাতিয়ার করে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করে বাকি লোকসভা ও বিধানসভাগুলিতে তৃণমূলের জন্য হলাহল তোলার সুযোগ বিজেপির হাতে থাকছে। অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি চৌখস, অনেক বেশি এক্সপার্ট। আমি মনে করি যে যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। আমি অনেক আগে এই ডায়লগটা দিয়েছিলাম যে আস্তাবলের বুড়ো ঘোড়াদের রেস্ট নেওয়া উচিত। 2019 সালে এই ডায়লগটা আমি দিয়েছিলাম, সেটা আবারও বলছি। যাদের দ্বারা সরকার চলছে না, যাদের দ্বারা কিছু চলছে না, তাদের রেখে লাভ কি আছে? নতুন জেনারেশনকে আগে বাড়িয়ে দিতে হবে। নবজোয়ার যাত্রার সময় এই শান্তনু ঠাকুরই অভিষেককে ঠাকুরবাড়ির মূল মন্দিরে ঢুকতে দেননি। এখন মতুয়া মহাসংঘের সেই সংঘাধিপতি অভিষেককে চৌখস বলছেন কেন? অভিষেক কি আর তাঁদের প্রতিদ্বন্দ্বী নন? সেবাশ্রয় করে অভিষেক কি আরও বড় কারোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সংসদীয় কমিটির বৈঠকে এ ধরনের ছবি এর আগে কখনো দেখা যায়নি। আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, একতরফাভাবে চেয়ারম্যান তিনি কাজ করছেন এবং বিরোধীরা যে প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাব কোথাও গুরুত্ব পাচ্ছে না। অপরদিক থেকে চেয়ারম্যান
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরিভাবে অভিযোগ করলেন তিনি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন তার বিরুদ্ধে। বিজেপি চেয়ারম্যান এবং মেম্বাররা আমাদেরকে डोमेस्टिक हैंड बोले भावची। कल्याण बनर्जी ने हमको आज मतलब अनपार्लियामेंट्री वर्ड्स यूज किया, गालियां दी, जिस तरह के आरोप लगाए, मुझे लगता है सोच समझ करके मैं उनसे गुजारिश करता रहा, निवेदन करता रहा कि कम से कम जिनको हमने बुलाया उनको सुन लेने दीजिए, उसके बाद डिस्कस कर लेंगे। जब मैं बोलने के लिए माइक लिया तब तक अपोजिशन ने मेरी आवाज को दबाने का प्रयास किया और आज जिस तरह से बदतमीजी की कहीं से भी एक्सेप्टेबल नहीं। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক আর গোলমাল, দুটি বিষয় যেন সমার্থক হয়ে গিয়েছে। অক্টোবরে এমনই এক বৈঠকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গোলমালে জড়িয়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাঁচ ভেঙে, হাত কেটে রক্তারক্তি পর্যন্ত হয়েছিল। বছর ঘুরলেও জেপিসি আর ঝগড়ার পরম্পরায় বদল এলো না। এবার ঝামেলার কারণ কি? 19, 20 এবং 21শে জানুয়ারি যৌথ সংসদীয় কমিটির সফর ছিল। কলকাতা, পাটনা ও লখনৌয়ে কমিটির সদস্যরা সফরে যান। 24 ও 25শে জানুয়ারি দিল্লিতে জেপিসির বৈঠক ডাকা হয়। বৈঠক পিছনের অনুরোধ জানান বিরোধী সাংসদরা। চেয়ারম্যান সহ বিজেপির কেউ কিছু শুনলো না, তো ন্যাচারালি আমরা প্রতিবাদ করলাম, স্লোগান হয়েছে, ওয়েলেন নেমেছিলাম আমরা প্রতিবাদ করতে 10 জনই। एक तरफ कहते हैं आप उनकी अल्पसंख्यक मुसलमानों की बात करते हैं और जम्मू कश्मीर में जहां इतनी बड़ी तादाद मुसलमानों की है, उनके उस स्टेट से एक डेलीगेशन आया, उसको आज खुद विपक्ष सदन में जैसे हाउस हो, पार्लियामेंट हो, उसमें बिल में आके हंगामा करना, नारे लगाना, शाउटिंग करना। এই তারিখ নিয়ে আপত্তি থাকাতেই প্রতিবাদ জানান বিরোধী সাংসদরা। বৈঠক কক্ষের ওয়েলেও নেমে আসেন। তারপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 বিরোধী সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। দুটো ক্র্যাচ পেয়েছে, দুটো ক্র্যাচও সেই রকম, সেই ক্র্যাচের জন্য সরকার চলছে। কিন্তু আমার মতামত হচ্ছে যে জেপিসি বা স্ট্যান্ডিং কমিটির পাওয়ার নেই এই সাসপেন্ড করার। সাসপেন্ড একমাত্র স্পিকার করতে পারে। পার্লামেন্ট ইজ কন্ট্রোল বাই 2%, টপ 2%, ইউ আন্ডারস্ট্যান্ড। বিজেপি যেভাবে ভারতবর্ষের পার্লামেন্টের গণতন্ত্র নষ্ট করলো, ইন্দিরা গান্ধী এমার্জেন্সিতে এতটা করতে পারেনি। জেপিসির বৈঠকে অশান্তি ধারাবাহিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এবং প্রায় প্রতিবার কেন্দ্রীয় চরিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার প্রভাব পড়ছে রাজ্য রাজনীতিতেও। ভারতবর্ষে প্রথম একটা জেপিসি হচ্ছে যে জেপিসির বিরোধিতা করে 5 কোটি দরখাস্ত জমা পড়েছে। তাহলে প্রকৃত বিরোধীদের সংখ্যা কত হিসাব করে নিন। সেইখানটা স্বৈরাচারী মানসিকতা প্রয়োগ করে এই জেপিসির জেপিসির কমিটি থেকে কোনো সাংসদকে তাড়িয়ে দেওয়া ঠিক না। কল্যাণ ব্যানার্জির ভূমিকা জেপিসির অভ্যন্তরে, বিশেষ করে যে ধরনের আচরণ উনি করেছেন, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। ওই দুটো বিল পাস করে নিয়ে গেল ন্যায় সংহিতা, সেটাও তো 167 জনকে ওরা বার করে দিয়ে ন্যায় সংহিতা পাস করে দিল। ওখানে একটা ডিক্টেটোরিয়াল অথরিটি এস্টাবলিশড হয়েছে, ওরা ওইভাবেই করবে। কোথাও গ্লাস ভাঙছে, কোথাও বোতল ভাঙছে, আজকে আবার আপনারা বলছেন বিশৃঙ্খলা করছে। এই লোকটা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছে। এখন সেটা ভাইপোর চাপে না বয়সের চাপে আমি বলতে পারবো না। হি ওয়াজ আ গুড পার্লামেন্টেরিয়ান ওয়ান্স আপন এ টাইম। আমাদের বক্তব্য শুনতাম, এখন কি সব চু চা কি করছে, পুরো মানসিকভাবে অপ্রকৃতস্থ অবস্থায় আছে কল্যাণ। পরের মাসেই দিল্লিতে নির্বাচন, পরের বছর ভোট পশ্চিমবঙ্গে। জাতীয় রাজনীতিতে ওয়াকফ সংশোধনী বিল কি রাজ্য নির্বাচনগুলিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে? তাই কি রাজনৈতিক সংঘাত এত তীব্র? এই রাজনৈতিক তরজার মাঝে শাসক বিরোধী উভয়ের ভূমিকা আগামী দিনে যে কোনো নির্বাচনে বা একেবারে সামাজিক ক্ষেত্রে কোন পক্ষের প্রতি মানুষের মান্যতা থাকবে, নজর থাকবে আমাদের সেদিকেই। আর সেই প্রশ্নের উত্তর দেবে সময়। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। বলিউডের ছোটে নবাব সৈফ আলী খান, তার বাড়িতে ঢুকে হামলা। দেখুন, সৈফ সেফ হলেও প্রশ্ন কিন্তু অনেক ঘুরপাক খেতে শুরু করেছে। তার বাড়িতে ঢুকে হামলা হলো, 6 ঘন্টার অপারেশন হলো, তারপরেই 5 দিনে কিভাবে এতটা ফিট সৈফ? তার বাড়ি যেতে সময় লাগে 15 মিনিট। সেই 15 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা কেন সময় লাগলো? রহস্য ঘনাচ্ছে অনেক। চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, সৈফ আলী খান। নিজের বাড়িতেই ছুরির আঘাতে ক্ষতবিক্ষত। 5 দিন হাসপাতালে ভর্তি থাকার পর রিয়েল নায়কের ভঙ্গিতে বাড়ি ফিরেছেন
পতৌদির উত্তরাধিকারী। অনেকেই প্রশ্ন তুলছেন, আদৌ সৈফের ওপর হামলা হয়েছিল নাকি পুরোটা সাজানো? ইতিমধ্যেই সৈফ আলী খানের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সূত্রের দাবি, সৈফ বয়ানে জানিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী করিনা কাপুর খান 11 তলায় তাদের শোবার ঘরে ছিলেন। তাঁর ছোট ছেলে জাহাঙ্গীরের ন্যানি ইলিয়ামা ফিলিপসের চিৎকার শুনতে পান। চিৎকার শুনে তারা ছেলের ঘরে ছুটে যান, সেখানে হামলাকারীকে দেখতে পান। পুলিশ সূত্রে দাবি, হামলাকারীকে আটকাতে গেলে সৈফকে এলোপাথারি কোপ মারে সে। সৈফের হাতে, বুকে, পিঠে চোট লাগে। আহত অবস্থাতে অভিনেতা হামলাকারীকে ঘরের ভেতরে ঠেলে দেন। সূত্রের খবর, জাহাঙ্গীরের ন্যানি জানিয়েছেন হামলাকারী 1 কোটি টাকা দাবি করেছিল। হামলার পর অভিনেতাকে চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নথি অনুযায়ী হামলার ঘটনা ঘটেছিল রাত 2:30-টে, কিন্তু সৈফকে ভর্তি করা হয় ভোর 4:11 সৈফের বন্ধু আফসার জৈদি ভর্তি করিয়েছিলেন হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে, হামলার 1 ঘন্টা 41 মিনিট পর কেন সৈফকে হাসপাতালে ভর্তি করা হলো? সৈফের বান্দ্রার বাড়ি সদগুরু সরং থেকে লীলাবতী হাসপাতাল পর্যন্ত দূরত্ব 2 কিলোমিটারের মতো। সময় লাগার কথা 10 থেকে 15 মিনিট। মেডিকেল রিপোর্টে লেখা রয়েছে আশরাফ জায়দি, যিনি সাইফ আলী খানের বন্ধু, তিনি হাসপাতালে নিয়ে এসেছিলেন সাইফ আলী খানকে। কিন্তু পুলিশের কাছে বয়ানে জানানো হয়েছিল পরিবারের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে সাইফ আলী খানকে হাসপাতালে। কেন এই তারতম্য তথ্যের? সাইফ আলী খানের মেডিকেল রিপোর্টে লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে অভিনেতার শরীরে মোট 5টা চোট লেগেছে। হাসপাতালের তরফে দাবি, সৈফের পিঠে ছুরি গেঁথে থাকায় করতে হয় অপারেশন। প্রায় 6 ঘন্টা ধরে সেই অপারেশন চলে। 5 দিন পর কালো সানগ্লাস, জিন্স আর সাদা শার্টে সৈফ হাসপাতাল থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে বেরোন। এখানেই প্রশ্ন উঠছে সৈফের শারীরিক অবস্থা নিয়ে। সার্টিফিকেটে ওই স্টেজটা মেনশন করা থাকলে বা কতটা ডিপ ইনজুরি ছিল বা ইন্টারনাল অর্গান কোনো কিছু সেখানে কাট করেছে কি না, এই ধরনের যদি কোনো কিছু মেনশন করা থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ 6 আওয়ার্স 8 আওয়ার্স একটা কিছু লাগতেই পারতো। এদিকে সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর দাবি করেছেন ধৃত শরীফুলের বাবা। বাংলাদেশি অনুপ্রবেশকারী শরীফুলের বাবার দাবি, সিসি ক্যামেরার ফুটেজে যে যুবককে দেখা যাচ্ছে তিনি নাকি তার ছেলেই নন। যে শরীফুলকে আটক করেছে সেই শরীফুল তো আমার ছেলে, কিন্তু যে ছবি ভিডিও ফুটেজে আছে দেখালো সেই ছবিতে চুল বড়। অন্যদিকে পুলিশের দাবি, ধৃত অভিযুক্ত শরীফুলের সঙ্গে সৈফের বাড়িতে পাওয়া হামলাকারীর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে। পুলিশ সূত্রে খবর, শরীফুলের কাছে মিলেছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সও। মুম্বাই পুলিশের সন্দেহ হামলাকারীর লিঙ্কম্যান হিসেবে কাজ করেছিল সৈফের 4 পরিচারক। তাদের আপাতত মুম্বাই ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। মধ্যবিত্তের কপাল অনেকটা সেই মজার লাইনটার মতো, যা কামাই সবই এমআই। মধ্যবিত্তের ভরসা কি? মাসের শেষে চাকরিজীবীদের মাইনে এবং সেই মাইনে থেকে বিভিন্ন খাতে কিছু অর্থ সঞ্চয়, যার মধ্যে অনেকটাই ইপিএফওতে জমা পড়ে, মানে পিএফ। এই ভারতবর্ষের কোটি কোটি মানুষের সঞ্চয় থাকে এই পিএফে। এই পিএফেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটা জানলে আখেরে আপনিই খুশি হবেন। সেই পদক্ষেপগুলো কি কি এক নজরে দেখাই। সরকারি বেসরকারি সংস্থায় কর্মরতদের ভবিষ্যৎ সঞ্চয়ের ক্ষেত্রে একটা বড় ভরসা প্রভিডেন্ট ফান্ড। বেতন অনুযায়ী মাসে মাসে এই খাতে টাকা জমা হয়, সুদসহ সেই টাকা হাতে আসে অবসরের পর। যারা চাকরি করেন তাদের কাছে প্রভিডেন্ট ফান্ডের গুরুত্ব তাই অপরিসীম। নতুন বছরে তাদের জন্য একগুচ্ছ বিশেষ ব্যবস্থা চালু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। 2025 সালে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার থেকে ব্যক্তিগত তথ্য বদল, সবেতেই সরলীকরণের পথে হেঁটেছে ইপিএফও। মাসে মাসে টাকা জমা হচ্ছে, অথচ পিএফ অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য যদি ভুল থাকে তাহলে টাকা তোলার সময় সমস্যা দেখা দেয়। এখন পিএফ অ্যাকাউন্টে তথ্য সংশোধন করতে হলে আপনি যে সংস্থায় কাজ করেন তার উপর নির্ভর করতে হয়। একাধিক নথি জমা দিতে হয়, সেটা যাচাই করা হয়, তারপর ভুল সংশোধন। কিন্তু নতুন নিয়মে সেই ঝক্কি থাকছে না। জানা গেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ থেকে বিবাহ সংক্রান্ত তথ্য কিংবা স্বামী বা স্ত্রীর নাম অনলাইনে সংশোধন করতে পারবেন ইপিএফও সদস্য। এর জন্য কোনো নথি জমা দিতে হবে না। 2017 সালের 1 অক্টোবরের পর যাদের ইউএএন রয়েছে তারা এই সুবিধা পাবেন।
শুধু ব্যক্তিগত তথ্য সংশোধনই নয়, এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরিতে যোগ দিলে সেক্ষেত্রে খুব সহজেই পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন ইপিএফ গ্রাহকরা। পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিলে নতুন সংস্থার অধীনে নতুন পিএফ অ্যাকাউন্ট খুলতে হয়, তার সঙ্গে পুরনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়। এর জন্য নতুন সংস্থার মাধ্যমে আবেদন করতে হতো গ্রাহককে। এতে 12 থেকে 15 দিন সময় লাগত। নতুন নিয়মে সময় বাঁচবে। ইপিএফও সদস্য নিজেই অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। অনলাইনে সেই আবেদন জানাতে পারবেন ইপিএফ গ্রাহক। এর জন্য পুরনো কিংবা নতুন সংস্থার অনুমোদন লাগবে না। 2017 সালের 1 অক্টোবরের পর যাদের ইউএএন রয়েছে সেই গ্রাহকরা অনলাইনে এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় শ্রম দপ্তরের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি ইপিএফও গ্রাহকরা। আমরা যারা চাকরিজীবী তারা আমরা প্রত্যেকেই কিছু বছর পর পর আমরা জব সুইচ করি। সেক্ষেত্রে কী হতো, আমাদের যে পিএফ অ্যাকাউন্ট থাকতো ট্রান্সফার করতে আমাদের যে এমপ্লয়ার ছিল দুটো ক্ষেত্রেই আমাদের পারমিশন দরকার ছিল, মানে প্রিভিয়াস কোম্পানি আর প্রেজেন্ট কোম্পানি। সেক্ষেত্রে আমাদের অতটা আগের মতো মানে হ্যারাস হতে হচ্ছে না, ডিরেক্ট আমরা অনলাইন থেকে সেটা আমরা ট্রান্সফার করে নিতে পারছি। খুব সুবিধা হয়েছে, কারণ অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে গেলে এটা নিয়ে আমাদের ভাবতে হতো কীভাবে কী করবো না করবো। এখন সুইচ হয়ে যাচ্ছে। সুইচ করলে তখন অনেক সময় অনেক এমপ্লয়ের অনেক প্রবলেম হয়, তো এই ক্ষেত্রে তো প্রবলেম যেহেতু হবে না, তো অনেকেই হেল্পফুল হবে এটাতে। ডেফিনেটলি এটা খুবই ভালো হয়েছে। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে চলতি বছর থেকেই এটিএম থেকেই মিলবে পিএফ এর টাকা। তার জন্য অবশ্যই বেশ কিছু ধাপ পেরোতে হবে ইপিএফও গ্রাহকদের। সব মিলিয়ে নতুন বছরে ইপিএফও সদস্যদের জন্য একগুচ্ছ উপহার কেন্দ্রের তরফ থেকে। শ্রম দপ্তরের দাবি, এর ফলে পরিষেবায় গতি বাড়বে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সময় মতো ডেস্টিনেশনে পৌঁছতে আপনার ভরসা কি? অবশ্যই অ্যাপ ক্যাব। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাপ ক্যাবই সবার কাছে সহজ উপায় যে কোনো জায়গায় একদম ঠিক সময়ে পৌঁছানোর ক্ষেত্রে। এবার যার ওপর যত ভরসা, মানে চাহিদা যত বেশি, তার সমস্যাও তত বেশি। ইদানিংকালে এই অ্যাপ ক্যাবের ক্ষেত্রে মারাত্মক একটা অভিযোগ উঠছে জানেন, মানে ফোনের ভিত্তিতে নাকি ভাড়া নির্ধারিত হচ্ছে। বুঝলেন? বোঝাই আপনাদের। ধরুন আপনি আইফোন থেকে বুক করেছেন, তার একটা ভাড়া, অ্যান্ড্রয়েড থেকে বুক করেছেন, তার আর এক রকম ভাড়া। এই রকম মারাত্মক অভিযোগ সামনে আসছে। এই বিষয় যখন সামনে এসেছে তখন কিন্তু কেন্দ্র চুপ করে একেবারেই বসে নেই। বড় একটা প্রশ্নমালা সাজিয়ে এই সংস্থাগুলোর কাছে জবাবদিহি করেছে কেন্দ্র। সময়ের চাহিদা মেনে দিন দিন বেড়েই চলেছে অ্যাপ ক্যাব নির্ভরতা। পরিষেবা নিয়ে অভিযোগনামাও বেশ লম্বা। মোবাইল ফোনের ধরন অনুযায়ী বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া। সাধারণ অ্যান্ড্রয়েড ফোন থেকে গাড়ি বুক করলে যে ভাড়া চাওয়া হচ্ছে, আইফোন থেকে বুক করলে তা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ডিসেম্বরে অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে। পরে সমাজ মাধ্যমে একাধিক পোস্ট ভাইরাল হয়। এবার এই নিয়ে পদক্ষেপ করছে কেন্দ্র। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি ওলা এবং উবারকে নোটিশ পাঠিয়েছে। কিসের ভিত্তিতে সংস্থাগুলি যাত্রাপথের মূল্য নির্ধারণ করে তার ব্যাখ্যা করতে হবে। ফোন অনুযায়ী কেন এই ধরনের বৈষম্য, সেই অভিযোগেরও জবাব চাওয়া হয়েছে। অ্যাপ ক্যাব পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যাখ্যা অত্যন্ত প্রয়োজনীয় বলেও মন্তব্য করেছে কেন্দ্র। ভাড়া বৈষম্যে বিতর্কে ওলা কোনো প্রতিক্রিয়া না দিলেও উবার জানিয়েছিল দূরত্ব, সময় এবং সেই সময় গাড়ির চাহিদা নিরিখেই ভাড়া নির্ধারিত হয়। সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী সংশ্লিষ্ট বিভাগকে সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু বিদেশের খবরে নজর রাখা যাক। আর বিদেশ মানেই মার্কিন মুলুক। সদ্য মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, আর মসনদে বসার পরই এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছেন। কি বলেছেন? আমেরিকায় জন্মালেই তিনি আমেরিকার নাগরিক নন। কিন্তু এবার সিয়াটলের আদালতে ধাক্কা খেলেন তিনি। সিয়াটলের আদালত কি বলল যে তার এই যে নির্দেশ, এটা পুরোটাই অসাংবিধানিক। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই ওভাল অফিসে বসে ৭৮টি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন মুলুকের চিরাচরিত অনেক বিধি বদলে গিয়েছে ট্রাম্পের কলমের খোঁচায়।
কিন্তু দুদিন পরই ট্রাম্পের নেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ধাক্কা খেল মার্কিন আদালতে। সিয়াটেলের প্রাদেশিক আদালত নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নয়া নির্দেশ খারিজ করে দিল। এতদিন পর্যন্ত আমেরিকায় জন্মানো প্রতিটি শিশুই জন্মসূত্রে মার্কিন নাগরিক হতো। বিচার করা হতো না শিশুটির বাবা মা কোন দেশের নাগরিক। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারই কাজই চালিয়েছেন ট্রাম্প। নয়া নির্দেশিকায় বলা হয়, আগামী 19শে ফেব্রুয়ারির পর আমেরিকায় জন্মালেই আর নাগরিকত্ব মিলবে না, খতিয়ে দেখা হবে বাবা মায়ের পরিচয়ও। ট্রাম্পের এই ঘোষণার পরই আতঙ্কিত হয়ে পড়েন অভিবাসী হবু বাবা মায়েরা, বিশেষ করে H-1B ভিসা নিয়ে মার্কিন মুলুকে থাকা বাবা মায়েরা। আতঙ্কে কয়েক হাজার অন্তঃসত্ত্বা মহিলা 19শে ফেব্রুয়ারির ডেডলাইনের আগেই মা হতে সিজার করার আবেদন করেন হাসপাতালে। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকার একাধিক আদালতে মামলা দায়ের হয়। আদালতে যায় 22টি ডেমোক্র্যাট শাসিত রাজ্য। ওয়াশিংটনে সিয়াটেলের আদালতে শুনানির সময় ট্রাম্পের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে জানান বিচারক জন কফেনার। মার্কিন সংবিধানের 14তম সংশোধনীতে বলা হয়েছিল, আমেরিকার মাটিতে জন্মালেই নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ফলে ট্রাম্পের নির্দেশ সংবিধানকে লঙ্ঘন করেছে বলেও জানান বিচারক। 6 ফেব্রুয়ারি ফের মামলাটি শুনবে আদালত। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে কিনা। নির্বাচনী প্রচারের সময় থেকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নিশানায় ছিলেন অভিবাসীরা। এই মুহূর্তে আমেরিকায় 1,40,00,000 অভিবাসী রয়েছেন। তাদের মধ্যে 7,25,000 ভারতীয়। ট্রাম্পের এই সিদ্ধান্তে সরাসরি অনিশ্চয়তায় ভুগছে মার্কিন মুলুকে বসবাস করা সেই পরিবারগুলো। শেষমেশ আদালত ট্রাম্পের নির্দেশিকা নিয়ে কী সিদ্ধান্ত জানায়, এখন তারা সেই দিকেই তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।